হোয়াট ডু ইউ মিন? দেখুন রেজওয়ান সাহেব, সৎ উপায়ে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না। আঙুলটা একটু বাঁকা করতে হয়। আপনিও তাই করেছেন। না না, এতে অবশ্য দোষের কিছুই নেই। পৃথিবীর তাবৎ বড় লোক, কোটিপতি, বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার যারাই আছে সবাই কিন্তু একই দোষে দুষ্ট। এই পরিস্থিতিতে আপনার মান, সম্মান, প্রতিপত্তি ধুলোয় মিশে যাবার উপক্রম হয়েছে। দেখুন, আপনি সম্মানিত ব্যক্তি, মানের মান রাখতে হয়। তাছাড়া আমাদের একটা দায়িত্ব আছে না? আমাদের সম্পাদক সাহেব আপনার ঘনিষ্ঠ বন্ধু। ওই যে আমাদের একটা জুনিয়র ছেলে আছে না, ওই টিঙ্কু, সেও আপনার খুব ঘনিষ্ঠ। কাজেই আমার একটা দায়িত্ব থেকেই যায়। কি বলতে চান আপনি? না, তেমন কিছুই করতে চাই না। এই অ্যাসাইনমেন্টে আমি আমার একজন জুনিয়র রিপোর্টারকে পাঠাতে পারতাম, কিন্তু আমি সে কাজটা করিনি। কেন করিনি? আপনার সামনে অনেক বড় বিপদ। তাছাড়া ওই মহিলা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে তো আমার মনে হচ্ছে না যে আপনি সহজে পার পেয়ে যেতে পারেন। কি বলতে চান আপনি? আমি মুসা হাসান, একমাত্র এই মুসা হাসানই পারে আপনাকে এই মুহূর্তে রক্ষা করতে। যা বলতে চান খোলাসা করে বলুন। আপনি যেভাবে বিপদে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন, তাতে তো আমার মনে হয় না যে সহজে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। আচ্ছা, কাজ করলে হয় না যে আপনার এবং আমার মধ্যে যদি একটা, মানে, বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি? মিস্টার টিঙ্কু, আপনি যে এত ভালো ভালো কথা লিখেছেন একটা মানুষ সম্পর্কে, এবং তাকে পৃথিবীর সেরা মানুষ বানিয়ে দিয়েছেন, কতটুকু জানেন আপনি তার সম্পর্কে? তেমন কিছুই জানি না। তাহলে তাহলে কি? একটা মানুষকে আপনি পৃথিবীতে মহামানব বানিয়ে দিলেন, অথচ তার সম্পর্কে আপনি কিছুই জানেন না। এই সাংবাদিকতা করেন আপনি? আচ্ছা ঠিক আছে কান্তা, একটা মানুষ সম্পর্কে কি কি জানতে হয় বলুন তো? আচ্ছা, আপনি ওনার ব্যবসার উন্নতি সম্পর্কে কি কিছু জানেন? না, কিছু জানি না। তাহলে আপনি বলুন না, মানে কি আছে আপনি বলুন, আমি জেনে নিই। নিজের ব্যবসায়িক পার্টনারকে ফেরারি আসামি করে দেশ ছাড়া করে দিয়েছে, আর এখন নিজে ভালো মানুষ সেজে বসে আছে। ভণ্ড প্রতারক। আচ্ছা তাই নাকি? কই, আমি তো এত কিছু কিছু জানি না। তা জানবেন কি করে? অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা কি জানেন? আপনারা তো এগুলো শেখেনই নি। কিছুদিন আগেই নাকি আপনি একটা বিরাট খুনের আসামিকে ধরিয়ে দিয়েছেন। তাহলে তাহলে কি? আপনি রিজওয়ান শেখকে নিয়ে অনুসন্ধান করছেন না কেন? কেন আপনি তার এত ঘনিষ্ঠ বন্ধু? আপনি তার একদম কাছের মানুষ হয়ে গেছেন, নাকি ওনার কাছ থেকে আপনি? আসলে কান্তা, মানে অনুসন্ধানী সাংবাদিকতাই তো করতে চেয়েছিলাম। করতে গিয়ে তো বুঝলাম যে আপনি নজরুল হক সাহেবের মেয়ে, কিন্তু আপনি তো সেটা অস্বীকার করলেন। এখন তো মনে হচ্ছে আমার অনুসন্ধানে আসলে অনেক অনেক ঘাটতি আছে। এখন তো মনে হচ্ছে যে আবার নতুন করেই কাজ শুরু করতে হবে।
আপনি আমাদের কাছের মানুষ, আমি ভেবেছিলাম আপনাকে সাহায্য করব, কিন্তু কি আর করা, আপনি তো সে সুযোগ আমাকে দিলেন না। ধন্যবাদ, আপনি আসতে পারেন। মিস্টার রেজওয়ান, আপনার অতীত নিয়ে যদি আমি একটা রিপোর্ট করি তাহলে আপনার কি অবস্থা হবে জানেন তো? আমার জানার কোনো আগ্রহ নেই। সারা দেশে আপনার নামে ছ্যা ছ্যা পড়ে যাবে, লোকজন ঘেন্নায়। তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন আদালত। আচ্ছা মিস্টার রেজওয়ান, এই বয়সে আপনি কতদিন জেল খাটতে পারবেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। কুল ডাউন মিস্টার রেজওয়ান। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। না, আহা, এত উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হবেন না। একটা কথা মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন। মাথা ঠান্ডা রাখুন। আমি বলছি আপনি আমার অফিস থেকে বেরিয়ে যান। শুনুন মিস্টার রিজওয়ান, আমি আপনাকে শেষবারের মতো বলছি, রাগের বশে উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। একবার ভেবে দেখুন, আপনার মান সম্মান প্রতিপত্তি সাম্রাজ্য ধুলোয় মিশে যাবে একটা রিপোর্ট ছাপা হওয়ার সাথে সাথে। কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনার কোনো কিছুই হবে না, কেউ আপনাকে কিছু বলবে না। শুধু এই মুসা হাসান, আমি আপনার সাথে আছি। শুধু আমাদের বিষয়টা যদি আপনি ফাসলা করে ফেলেন তো। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমার অফিস থেকে বেরিয়ে যাও। গেট আউট! যাও, যাও। যাকে তাকে আমার রুমে পাঠাও কেন? আমাকে তো জিজ্ঞেস করবে একবার। Stupid. আমি তো ঠিক আপনাকে বুঝতে পারছি না, আপনি আসলে কোন পক্ষের লোক? কোন পক্ষের বলতে? শুনেছি আপনি রেজওয়ান সাহেবের খুবই কাছের মানুষ, ওনার অনেক কিছুই আপনি জানেন। আপনার সঙ্গে হয়তো কাজ করতে পারলে আমার ভালোই হতো, সুবিধাই হতো, অনেক কিছুই জানতে পারতাম, অনেক সোর্সও জানতে পারতাম। আপনাকে কি আসলে ট্রাস্ট করা যাচ্ছে কি না ঠিক বুঝতে পারছি না। আপনি কোন সত্য প্রকাশ করতে এসেছেন? আপনি হয়তো জানেন না, আজকের এই রিজ ইন্টারন্যাশনাল কিন্তু একসময় হক ব্রাদার্স ছিল। রেজওয়ান সাহেব এবং তার বন্ধু নাজমুল সাহেব দুজনে মিলেই এটা করেছেন। হ্যাঁ, সেটা আমি জানি। এবং তিনি চক্রান্ত করে নাজমুল হক সাহেবকে বের করে দেন এবং তিনি বাধ্য হন দেশ ছাড়তে, এবং রেজওয়ান সাহেব একাই সব সম্পত্তির মালিক হন। তাই ইন্টারেস্টিং তো। তা আপনি এত সব জানলেন কি করে? আমি যেভাবেই জানি না কেন, এটাই সত্য। আচ্ছা, কিন্তু এখন আপনি কি চান? আমি চাই যে সত্যটা প্রমাণ হোক। নাজমুল সাহেব এখনও পুলিশের কাছে চোরাচালানির আসামি। তিনি যেন দেশে ঠিক মতন থাকতে পারেন তার পরিবারকে নিয়ে। আমি এটাই চাই, আর কিচ্ছু চাই না। এই জন্য সবার আগে কোনটা প্রয়োজন বা দরকার জানেন? কি? নজমুল হকের পরিবারকে খুঁজে বের করেন। আপনি কি তাদের কাউকে চেনেন? মরি মরি মরি, শোন, একটা সুখবর। কি সুখবর? বলো তো কি সুখবর? আমি কি করে বলবো, আমি কি জানি, তুমি বলো। আমি আবার চাকরি পেয়েছি। তাই? হ্যাঁ। কতদিনের জন্য? কতদিনের জন্য মানে? কতদিনের জন্য মানে
হাসিব, তোমার যে সার্টিফিকেট, মেধা, রেজাল্ট, এগুলো দেখে যে কেউ তোমাকে চাকরি দেবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার সার্টিফিকেটে তো লেখা নেই যে সম্প্রতি তুমি পাগল রোগে আক্রান্ত হয়েছো, তোমার মাথা নষ্ট হয়েছে। তাই তোমাকে চাকরি দেওয়ার কিছুদিন পরেই তারা যখন বুঝবে যে তারা একটা শিক্ষিত পাগলকে চাকরি দিয়েছে, এবং তুমিও বীরত্ব দেখাতে গিয়ে তোমার বসের মুখের উপর বলবে যে আপনি একজন মূর্খ, তখন তোমার চাকরি থাকবে না, চলে যাবে। আরে না, এখন আর আমি এসব কিছু করবো না। তাহলে তুমি কি করবে? দেখো, এখন আমি এই উল্টা পাল্টা আর কিছু করবো না। এখন আমি অনেক ভালো হয়ে যাব। বলো কি, ভূতের মুখে রাম নাম? শোনো, সত্যি বলছি, আমি এইসব এই মহামানব টহামানব আর হতে চাই না। তাহলে কি হতে চাও? মহা শয়তান। ওহ আল্লাহ। স্যার, আপনার কাছে একজন লোক এসেছে, কথা বলতে চায়। না, এখন আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না, বলে দাও। উনি বলছিলেন খুব জরুরি দরকার। বিশেষ জরুরি দরকার শুধু আমার সঙ্গে? নাম কি, কোথেকে এসছে? স্যার, ওনার নাম আব্দুল জলিল। আব্দুল জলিল? ঠিক আছে, পাঠিয়ে দাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আব্দুল জলিল, এত বছর পর। জি স্যার, আসলাম। মনে হলো এখন আপনার সঙ্গে দেখা করা দরকার, তাই আসলাম। বলো। স্যার, আপনার অবস্থা তো খুবই খারাপ স্যার। খারাপ মানে? অনেক খারাপ জলিল, তুমি কল্পনাও করতে পারবে না কত খারাপ। সেই জন্যই আসলাম স্যার। কিন্তু আমার কি করণীয় তাই তো আমি বুঝতে পারছি না। মরি, সরি। আমি সত্যি ভুলে গেছিলাম। আসলে সারা জীবন এরকম একটা নিয়মতান্ত্রিক জীবন কাটাতে কাটাতে হঠাৎ করে যখন টিঙ্কু ভাইকে দেখলাম তখন মুগ্ধ হয়ে গেলাম। এইরকম একটা সুন্দর লাইফ লিড করা সম্ভব? আমি নিজেও তো সেটাই ভাবতাম। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এরকম হয়ে যাব, মানে টিঙ্কু ভাইয়ের মতো হয়ে যাব। হাসিব, আমি সারা জীবন ধরে সেই চেষ্টা করেছি, টিঙ্কু ভাই হওয়ার জন্য সাধনা করেছি। কিন্তু এখন বুঝতে পারি টিঙ্কু ভাই আসলে হওয়া যায় না। মানে যে কেউ টিঙ্কু ভাইয়ের মতো হতে পারবে না। টিঙ্কু ভাই হতে গেলে জন্মগতভাবে হতে হয়, তাই না? ঠিক বলেছ। আচ্ছা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? এই যে তোমাকে অনেক জ্বালিয়েছি, কিন্তু তবু তুমি চেষ্টা করেছো আমাকে সঠিক পথে আনতে। এই জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি যে বুঝতে পেরেছো, ফিরে এসেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা থাক, এই ধন্যবাদ 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 খেলা এখন বাদ। ওকে, বাদ। তবে একটা কারণে তোমাকে আমার ধন্যবাদ দিতেই হবে। কি কারণে বলো তো? সেটা তো বলা যাবে না। আশ্চর্য, তাহলে আমি কি করে বুঝবো যে তুমি কেন আমাকে ধন্যবাদ দিলে? বলো না। না বুঝলে নাই। সত্যি আমি বুঝতে পারছি না, বলো না। বুঝবে কি করে? তুমি তো একটা গাধা। কি? তুমি আমাকে গাধা বললে? হ্যাঁ বললাম, গাধাকে গাধা বলবো না তো কি বলবো? তাই তো। এই যে গাধা, শোনো, বলেন। এদিকে তাকাও না। আরে বলো না। আচ্ছা ঠিক আছে, এদিকে তাকাতে হবে না, ওদিকেই তাকাও। বলো। তুমি বাবা হবে। সত্যি? সত্যি? মিথ্যে। সিরিয়াসলি বলো না, সত্যি? স্যার, একজন ভদ্রমহিলা আমার সঙ্গে দেখা করেছে। কে? কান্তা। উনি অতীতের সব কথা জানতে চান। তুমি কি বলতে চাও? আমি কিছু বলিনি স্যার, সেজন্য আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এখন আমাকে কি করতে হবে? তুমি যাতে ওনাকে সবকিছু বলে না দাও সেজন্য তোমাকে
খুশি করে দিতে হবে? কি বলছেন স্যার? ব্ল্যাকমেইলিং এর এই তো সময়। আব্দুল জলিল সেরকম লোক নয় স্যার। যার নিমক খেয়েছি তার উপকার করতে না পারি, শত্রুতা করব না। এখন কি করবে? স্যার, আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছিলাম। আপনি রাগের মাথায় অন্ধ হয়ে এই কাজটা করেছিলেন। স্যার, একটা কথা বলবো? বলুন। স্যার, নাজমুল স্যারের খুঁজে বের করা যায় না? আপনার জীবনে তো অনেক কিছু পেয়েছেন, আমার জীবনও শেষ। আর কিছু চাওয়ারও নেই, পাওয়ারও নেই। কিন্তু জীবনের সেই অপকর্মটা এখনো মনের মধ্যে কাটার মতো বিধে আছে স্যার। সেটা থেকে আমি মুক্তি চাই স্যার। জলিল, তোমার ঠিকানাটা, টেলিফোন নাম্বারটা আমার সেক্রেটারির কাছে দিয়ে যাও। আজ আমার শরীরটা ভালো লাগছে না, মনটাও বিক্ষিপ্ত, আমি একটু রেস্ট নিতে চাই। আচ্ছা স্যার, সালাম আলাইকুম। রুকসানা, তুমি? কেমন আছো? রুকসানা, তুমি এখানে কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে হঠাৎ করে এখানে দেখে তুমি খুব আশ্চর্য হয়েছো জানি, কিন্তু অখুশি নিশ্চয়ই হওনি, নাকি হয়েছো? কেমন আছো তুমি? ভালো আছি, অন্তত এই মুহূর্তে খুব ভালো আছি, ভালো লাগছে। কতদিন পর তোমার সঙ্গে দেখা। 30 বছর। অথচ দেখো, এমন একটা দিন ছিল আমরা একটা দিনও থাকতে পারতাম না একজন আরেকজনকে ছাড়া, তাই না? কেন এমন হয়ে গেল সব? আই এম সরি, আমি আসলে থাক থাক রিজওয়ান, তোমার উপর প্রচন্ড রাগ হয়েছিল আমার, অনেক ঘৃণাও করেছিলাম তোমাকে, প্রচন্ড অভিমানও হয়েছিল। কিন্তু কেন কেন তুমি এমন করলে? সত্যি সত্যি আমি ভাবতে পারি না। তুমি তুমি তোমার মতো এত ভালো একটা মানুষ। আমি আসলে থাক রেজা, এসব এখন থাক। কতদিন পর তোমার সাথে দেখা, আমরা না হয় এখন কিছুক্ষণ আমাদের বন্ধুতা নিয়ে থাকি। এই যে মিস্টার টিঙ্কু, আপনার কথা মতো তো আমি মাকে ওনার বাড়িতে দিয়ে আসলাম। আমার কিন্তু খুব ভয় করছে। কেন? শোনেন, সব ঘটনার সাক্ষী কিন্তু মা। এখন উনি যদি মাকে কিছু করে। শুনুন শুনুন, প্রেম বড় সাংঘাতিক জিনিস। প্রেমের কারণে মানুষ বন্ধুর বুকে ছুরি চালায়, আবার প্রেমের কারণে খুব সহজে উঁচু হিমালয় আছে না, হিমালয় বা মহাসাগর পাড়ি দেয়। ওনার প্রেম, শুনেছি উনি নাকি মাকে ভালোবাসতেন। আচ্ছা আপনি বলেন তো, একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে কি এরকম আচরণ করতে পারে? প্রেম ভালোবাসা বিষয়টা কি জানেন তো, খুবই আপেক্ষিক ব্যাপার। এক এক মানুষ এক এক রকম আচরণ করে। ধরুন একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়লো, মেয়েটা দেখতে খুবই খারাপ, খুবই কুৎসিত, তবু প্রেমে পড়লো। ওই ছেলেটার বন্ধুবান্ধব বলবে, এই গাধা, এইরকম একটা মেয়ের প্রেমে পড়লি কেন? কিন্তু ছেলেটার কিছুই যাবে আসবে না, একটু প্রেম করবে না। সেই মেয়েটার ভিতরে এমন কিছু আছে যা অন্য কেউ খুঁজে পায় না। শুনেন, এসব কথাই কিন্তু চিড়ে ভিজবে না। শোনেন, বন্ধুত্বে যে মারামারি হয় জানেন তো? জানি। যারা রিয়েল ফ্রেন্ড, তারা একজন আরেকজনের মানে গুড ফ্রেন্ড যারা, তারা কিন্তু ফ্রেন্ডে মারামারি পর্যন্ত হয়, নাক ফাটিয়ে দেয়, কিন্তু কেউ কখনো কারো শত্রু হয় না। আচ্ছা আপনি আমাকে এসব কথা বলে কি বোঝানোর চেষ্টা করছেন বলেন তো? আপনার বাবা, মা, রিজওয়ান সাহেব, তারা 3জন বন্ধু। এখন তাদের ভেজাল আপনি তাদের মেটাতে দিন, অসুবিধা কি?
কিন্তু উনি তো আমার বাবা মার বন্ধু না, উনি আমাদের অনেক ক্ষতি করেছেন। আর দেখি না দুজনে বসে কি করে, তারপরে আমরা নয় কিছু একটা ঠিক করা যাবে, ঠিক আছে? কিন্তু এত সহজে আমি তো ওনাকে ছেড়ে দেব না। মানে দেখুন, আপনি ওনার কাছের মানুষ, আপনি ওনার অনেক কিছুই ক্ষমা করে দিতে পারেন। মাও ওনার এক সময় বন্ধু ছিলেন, মাও সেটা করতে পারেন, কিন্তু আমি তো সেটা করতে পারি না। প্রথম কয়েকটা বছর খুব খারাপ কেটেছিল, খুবই খারাপ। তারপর ধীরে ধীরে সব ভালো হয়ে গেল। আমি আর নাজমুল দুজনেই চাকরি করতাম, আমাদের সংসার ভালোই চলছিল। তারপর আমাদের একটা মেয়ে হলো, ফুটফুটে একটা মেয়ে। কান্তা, ওকে দেখে কিন্তু আমার প্রথমে মনে হয়েছিল নাজমুলের কথা। দেখতে তো হুবহু নাজমুল। হ্যাঁ, হয়েছেও বাপের নাওটা একেবারে। আর নাজমুল নেই, হঠাৎ করে হার্ট অ্যাটাকে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। ও আই এম সরি। কান্তা বড় হওয়ার পর একদিন সব জেনে ফেলে আমাদের এসব কাহিনী। তারপর থেকে যেন ওর মাথায় রক্ত চড়ে গেল। সে দেশে ফিরবে, তোমাকে দেখে ছাড়বে, কত প্ল্যান। এলো না কেন? নাজমুলই আসতে দেয়নি। বিশ্বাস করো, নাজমুল কিন্তু তোমাকে একদমই অপছন্দ করতো না। ও কি বলতো জানো? বলতো তুমি রাগের মাথায় মাথা ঠিক রাখতে পারোনি। তোমরা একবার আমার সঙ্গে যোগাযোগ করলে না? আমি যে তোমাদের কত খুঁজেছি। নাজমুল কি বলতো জানো? নাজমুল বলতো এটাই তোমার বড় শাস্তি। তুমি বছর খানিকের মধ্যে তোমার ভুল বুঝতে পারবে, তখন তোমার খারাপ লাগবে, তুমি অনুশোচনায় ভুগবে। এটাই হবে তোমার সারা জীবন অপরাধ বোধের শাস্তি। শাস্তিটা বড় দীর্ঘ হয়ে গেছে। আসলে নাজমুল অনেকবার চেয়েছিল তোমার সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু নানান ঝামেলায় আর হয়ে ওঠেনি। দেখো রুকু, আমি তোমার সঙ্গে বিরাট একটা অন্যায় করেছি। আমাকে যে শাস্তি তুমি দেবে আমি মাথা পেতে নেব। গত 30টা বছর আমি শুধু চেয়েছি একবার তোমার সঙ্গে দেখা হোক। একবার তোমার সঙ্গে দেখা হলে আমি করজোড়ে তোমার কাছে ক্ষমা। না, ও কথা বললো না। আসলে আসলে আমরা তিনজনই একটা ভুলের আবর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমরা কেউ সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারিনি। আচ্ছা, তুমি বিয়ে করোনি কেন? আচ্ছা কান্তা, আপনি কি চান বলুন তো? শাস্তি? মানে রেজাউল সাহেবের শাস্তি? জানি না, আমি আসলে কি চাই আমি নিজেও জানি না। তবে এইটুকু জানি, রেজওয়ান সাহেবকে সব কিছু স্বীকার করতে হবে। কেন উনি আমার বাবা মার সাথে এরকম করেছেন সেটাও আমার জানতে হবে। কিন্তু রেজাউল সাহেব নিজেও তো এইরকম একটা দাবি নিয়ে বসে আছেন। কিরকম? কিরকম? রেজাউল সাহেবের দাবি হচ্ছে আপনার বাবা উনাকে চক্রান্ত করে, মানে গিরিমিনটি করে 1 মাসের জন্য বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন, আর ওনার মানে অনুপস্থিতিতে সুযোগে আপনার বাবা আপনার মাকে নাকি পটিয়েছেন। মিথ্যে কথা, কখনোই না। আমার মা কখনোই ওনাকে ভালোবাসেননি। আমার মা সারা জীবন ভালোবেসেছেন আমার বাবাকে। এই সব কিছুর উত্তর মিলবে এই শান্তি বৈঠকে। কোনো শান্তি বৈঠক টৈঠক না। আপনি আমার কথা শুনুন, চলুন তো আমার সাথে। কোথায় কোথায় কোথায়? আমি মার সামনে ওনাকে জেরা করতে চাই, দেখি উনি কতটুকু মিথ্যে কথা বলতে পারে। উফ কান্তা, আপনিও না কখনো মনে হয় প্রেম করেননি। আচ্ছা, পূর্ণ প্রেম বলে একটা কথা, একটু সময় দিন না, অসুবিধা কি? এসব প্রেম ট্রেম কিচ্ছু না। এ ধরনের বাজে লোকের সাথে কেউ প্রেম করতে পারে না। আচ্ছা ঠিক আছে, প্রেম পারে না, অসুবিধা নেই। আপনার মা ওনাকে ডিগ্রি করে পিটনে দেবে, অসুবিধা কি? এই বিল কত? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও।
আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, আর কাউকে ভালোবাসার কথা মনেও হয়নি, বিয়ের কথাও না। এই 30 বছরেও না? না। রেজা, এখন তো আমার তোমার কাছে ক্ষমা চাইবার পালা। আমার কাছে কিসের ক্ষমা? কেন? আমি আমি তোমার জীবনটা এভাবে নষ্ট করে দিলাম। আরে না না, তুমি আমার জীবন নষ্ট করবে কেন? আচ্ছা, তুমি কি বুঝতে পারতে যে আমি তোমাকে ভালোবাসতাম? পারতাম। আমার আসলে মাঝে মাঝে খুব অস্থির লাগতো, জানো। তোমরা দুজনেই আমাকে খুব ভালোবাসো, আমি বুঝতে পারতাম। কিন্তু আমি কোথায় যাব? আচ্ছা, তুমি কি একবারও আমাকে ভালোবেসেছিলে? কি খবর মুসা ভাই? আজকে এত পুরাতন পুরাতন পত্রিকা নিয়ে বসে আছেন, বিষয়টা কি? আরে আছে আছে, বিষয় আছে। এই ক্রাইমের ইয়ে কই, তোফা হাসান কই? ওরে আসতে বলো। ও, ওরে তো দেখলাম, মনে হয় নিচে চাটা খাইতে গেছে ভাইয়া। চা খাইতে গেছে মানে? এটা কি চা খাওয়ার সময় হইলো? এই কপিগুলি কে দেখবে? সময় পেলে নিচে গিয়ে চা খাও, আসতে বলো, যাও তাড়াতাড়ি করো। আচ্ছা ভাই, ক্রাইমেটিস কিছু হয়েছে টেছে নাকি? আরে মিয়া, হইলেও তো দেখবাই, হওয়ার জন্য তো চেষ্টা করতেছি। তুমি পেঁচাল না পেরে তোফারে গিয়ে পাঠাও, যাও। আচ্ছা ভাইজান, আমি দেখতেছি। এবার তুমি কোথায় যাবে রেজওয়ান সাহেব? তোমার সমস্ত কুকীর্তির রেকর্ড এখন আমার হাতে। ধরা তোমাকে এবার পড়তেই হবে। আমাকে অপমান করো, মুসা হাসানকে অপমান করো। হাউ ডেয়ার ইউ! আজ রাতের মধ্যে তোমার হাতে হাত করা পড়বে। মুসা হাসানকে অপমান করো, হাউ ডেয়ার! কান্তা জয়েন করলো একটা পত্রিকায়, বিজনেস এশিয়ায়। একদিন হঠাৎ করে বলল ও বাংলাদেশে আসবে, কি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে। তখনও অবশ্য আমি কিছুই জানি না। বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ। কতদিন এই দেশটাকে দেখি না, ঢাকা শহরটাকে দেখি না। সব আমার জন্যে। যখন শুনলাম কান্তা বাংলাদেশে যাচ্ছে, তখন আর আমি আমার মনটাকে ঠিক রাখতে পারলাম না। আমিও জোর করেই চলে এলাম। ও তো কিছুতেই আমাকে নিয়ে আসতে চাইছিল না। আসার পর থেকেও সারাদিন কাজে ব্যস্ত, দৌড়াদৌড়ি করে। আমি ওকে জিজ্ঞেস করি, কিরে, কি নিয়ে এত ব্যস্ত থাকিস? ও আমাকে কিছুই বলে না। একদিন হঠাৎ করে বাড়িতে এসে হাজির, সঙ্গে একটা ছেলে। কি যেন নাম ছেলেটার? ও হ্যাঁ, টিঙ্কু। টিঙ্কু? হ্যাঁ, টিঙ্কু। কিন্তু টিঙ্কু তোমার কাছে কিভাবে? ওমা, তুমি চেনো নাকি ওকে? খুব ভালো ছেলে। খুব ভালো করে চিনি, অত্যন্ত ভালো ছেলে। পৃথিবীতে ওর মতো ছেলে আর একটিও নেই আমার ধারণা। হ্যাঁ, কান্তাও দেখলাম খুব পছন্দ করছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। টিঙ্কুই তো আমাকে তোমার এখানে ধরে নিয়ে এলো, তোমার কথা বলল। তোমাকে একটা বার দেখার লোভ কি আমার ছিল না বলো? তাই তো চলে এলাম। অবশ্য নিচে তোমার সিকিউরিটি আমাদের ঢুকতে দিচ্ছিল না। টিঙ্কু কিভাবে কিভাবে ম্যানেজ করে আমাকে তোমার ঘরে বসিয়ে রেখে কান্তাকে নিয়ে চলে গেল। সেই থেকে তো তোমার ঘরেই বসা। রুকু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কিছুক্ষণ আগে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তুমি কখনো আমাকে ভালোবেসেছিলে কিনা, উত্তর দাওনি।
এখন আমি জিজ্ঞাসা করতে চাই, তুমি কি কখনো আমাকে ঘৃণা করেছো? বস, এখন বুঝছি তোফারে কিসের জন্য খুঁজতেছিলেন। আপনি তো একটা জিনিয়াস বস। অনুসন্ধানী সাংবাদিকতা কি সেটা আমার চাইতে আর ভালো কে বোঝে। ওই যে তোকে টিঙ্কু একটা রিপোর্ট করে স্টার হয়ে গেছে। আরে বেটা, রিপোর্ট কি, অনুসন্ধানী রিপোর্ট কি, সেটা আমারে দেখে শিখতে হইব, আমি করতে পারি। কিন্তু বস, ভিকটিমরা কই? তাগো ছাড়া এত পুরাতন কেস কি জমবো? তুই খালি গড্ডিটা উড়াইয়া দে, দেশের শীর্ষ ব্যবসায়ীর প্রতারণার কাহিনী বাজারে ছড়াইয়া দে, দেখবি ভিকটিম উইরা উইরা আসবে, দৌড়ে দৌড়ে আসবে। তা অবশ্য ঠিক ওস্তাদ, কিন্তু উনি তো আবার আমাগো বসের বন্ধু, তার একটু জিজ্ঞাসা লইলে ভালো হইতো না? ওই বেটা, আমি কইতেছি যে সেটা তোর মনে ধরতেছে না, সেটা তোর বিশ্বাস হয় না। কিন্তু বস, যতদূর জানি এটা তো একটা ভিআইপি কেস, তারপরে বিষয়টা একটু হ্যান্ডেল করলে ভালো হইতো না? আর শোন বেটা, এই জন্যই তোদের দিয়ে কিছু হইল না, জীবনে কোনোদিন বড় সাংবাদিক হইতে পারবি না। ওই বেটা, সাংবাদিকের কলজা হইতে হয় বাঘের থেকে চওড়া, এত বড়। এই যেমন আছে মুসা হাসানের, আমার আছে বেটা। কর, তোর থানায় ফোন কর, আমি ওসি সাহেবের সাথে কথা বলতেছি, ফোন কর। কিন্তু বস, ভাবিয়া করিয়েন কাজ, করিয়া ভাবেন না আবার। আবার কথা কম, তুই ফোন কর, থানায় ফোন কর। জি। আজকে অবশ্য স্বীকার করতে কোনো দোষ নেই, আমি নাজমুলকে খুব ভালোবাসতাম, আর তোমাকে তোমাকে বন্ধু হিসেবে খুব পছন্দ করতাম। আমরা জানতাম তুমি ভীষণ কষ্ট পাবে, তুমি হয়তো আর আমাদের সঙ্গে মিশবে না। একটা কথা বললে বিশ্বাস করবে? বলো। নাজমুলের ইচ্ছে ছিল পুরো ব্যবসাটা তোমাকেই দিয়ে দেবে, কারণ নাজমুল ব্যবসা বোঝেও না আর করতেও চায় না। কিন্তু তার আগেই তো তুমি এমন রেগে গেলে, তারপর তো। আই এম সরি। আসলে আসলে কি জানো, আমরা সবাই মিলে ছেলে মানুষই করেছি, আর তার প্রায়শ্চিত্ত করছি সারা জীবন ধরে। এখানে আসলে কারো দায় নেই, কারো কোনো দোষ নেই। তোমাদের উপর আমার খুব রাগ হয়েছিল, কিন্তু 1 বছর পর সব পানি হয়ে গেল। তারপর কত যে খুঁজেছি আমি তোমাদের, কিন্তু পাইনি। আমরা ইচ্ছে করে হারিয়ে গিয়েছিলাম তোমার কাছ থেকে, কিন্তু জানো, তোমার কথা কিন্তু আমরা সবসময় বলতাম, তোমার সব খবর আমরা রাখতাম। তুমি তো স্টার, বিশ্বাস করো, তোমার সব সাফল্যে আমি আর নাজমুল সবচেয়ে বেশি খুশি হতাম। আর আমি কি করলাম? একটা অমানুষের মতো আমার সবচেয়ে কাছের বন্ধুকে প্রতারিত করলাম। শুনো, আমার খুব ভয় করছে। কেন ভয় করছো কেন? আমি জানি না। আমি আছি তো, অসুবিধা নেই, আসুন। শুনুন প্লিজ, উনি আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছেন, আর তারপরে এখন যদি মাকে, উফ, সবকিছু আপনার জন্য, জানেন আপনার। আচ্ছা, কান্তা, আমি বুঝতে পেরেছি। আপনি ছোটবেলা থেকে, মানে জন্মের পর থেকে লোকটাকে খুবই বাজে ভেবেছেন। আপনার এই ভাবনাটা মানে অযৌক্তিক না, যুক্তি আছে। কিন্তু আমি বলছি লোকটা ভালো, কোনো অসুবিধা নেই, আসুন। আই এম সো সরি, সো সরি। আয় মা, এই দেখ তোর রেজওয়ান আঙ্কেল। তুই যাকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মনে করিস, আমি তাকে অনেক ভালো মানুষ মনে করি। আমার বাবা মাকে যে কষ্ট দিতে পারে, সে কি কখনো ভালো মানুষ হতে পারে? দেখো কান্তা, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, এবং সেটাই খুব স্বাভাবিক, কিন্তু আমি ক্ষমা প্রার্থী। তুমি আমাকে কি শাস্তি দিতে চাও বলো? তুমি যে কোনো শাস্তি দেবে, আমি মাথা পেতে নেব, কারণ তুমি আমার একটা উপকার করেছো। তুমি না থাকলে আমার এই বন্ধুটার সঙ্গে কখনোই দেখা হতো না, আর আমি ক্ষমাও চাইতে পারতাম না। আসলে ক্ষমা চাওয়া তো সবচেয়ে বড় জিনিস না।
আপনি যে অন্যায় অবিচার করেছেন, আমার বাবাকে আপনি সব কিছু থেকে বঞ্চিত করেছেন এবং একাই আপনি সব কিছু দখল নিয়েছেন। 1 মিনিট। কান্তা, এই যে দেখো দলিল। আমার ব্যবসা বাণিজ্য, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি তোমার বাবা নাজমুল হক এবং তাদের উত্তরসূরিদের নামে করে দিয়েছি। দেখো টিঙ্কু, ফোনটা একটু ধরো না। আপনি হ্যালো, আমি গুলশান থানা থেকে বলছি। রেজন সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই। কিন্তু উনি তো এখন ব্যস্ত আছেন, কথা বলতে পারবে না। কিন্তু আমাদের কাছে একটা অভিযোগ আছে, আমরা সেই ব্যাপারে ওনার সঙ্গে কথা বলতে চাই। কি অভিযোগ? আপনি কি? আমি ওনার ম্যানেজার বলছি। ওনার সমস্ত কিছু আমি দেখি। 30 বছর আগে উনি প্রতারণা করে নিজের ব্যবসায়ী পার্টনারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেশ ছাড়া করেছিলেন। তারপর থেকে সম্পূর্ণ ব্যবসা একাই ভোগদখল করছেন। ও, এই কথা? স্যার তো ভিআইপি মানুষ, অভিযোগ করলে তো আর ফোর্সের বাড়িতে হাজির হওয়া যায় না। তাই ভাবছিলাম স্যারের সঙ্গে একটা কথা বলি। এলি দেখতে পেতেন। তিনি যাকে প্রতারণা করে দেশ ছাড়া করেছেন, এসব আপনার একটা অভিযোগ আছে না? এখন তিনি তাদের পরিবারের সঙ্গে বসে আছেন। আর একটা মিথ্যে অভিযোগ আছে না যে ওনার ব্যবসা ট্যাবসা সব দখল করেছেন। উনি সমস্ত ব্যবসা, স্থাবর, সমস্ত সম্পত্তি ওনার পরিবার হাতে তুলে দিচ্ছেন। তাই নাকি? হুম। যাক বাবা, বাঁচালেন। আমিও এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে একটা মীমাংসা করে ফেলবো। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। কে ছিল ফোনে টিঙ্কু? কেউ না। আচ্ছা রেজন ভাই, এখন যে আমাকে বিদায় দিতে হয়, কোথায় যাবে তুমি? আমার কি কোনো ঠিক ঠিকানা আছে? যাবে এক জায়গায়। কিন্তু আমার তো একটা গতি হলো, তোমার কি হবে? আমার আর কি হবে? আমি তো সব সময় ছন্ন ছাড়া, আজীবন।